ছোটন আর শহীদুজ্জামান একদিন থেকে আবার গাজীপুরে ফিরে আসেন। সাগরের জ্ঞান ফিরলে আবারও দেখে আসবেন। সেদিন বিকেলে প্রিয়তা, তানহা, মেহেদী এসেছিলেন সাগরকে দেখতে। উষা আর আইসিইউতে গিয়েছিলেন একবার। সাগরের সামনে নিজেকে বড়ই অপরাধী মনে হয় তার। সাগরের অমন অবস্থাও সে সহ্য করতে পারে না। দূর থেকেই দাঁড়িয়ে দেখে প্রিয় মানুষের এই শোচনীয় অবস্থা। আজ 2 দিন হলো এখনও সাগরের জ্ঞান ফিরেনি। আইসিইউতে আছে সে এখনও। ডাক্তাররা তাদের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন, বাকিটা আল্লাহর হাতে। আল্লাহর বান্দাকে তিনি সুস্থভাবে ফিরিয়ে দিবেন কিনা সেটা ওই উপরওয়ালাই জানেন। এর মধ্যে তেমন ভালো কিছু না ঘটলেও উষা এখন আবারও ভুঁইয়া বাড়িতে উঠেছে। যদিও হাসপাতাল থেকে সে বাসায় গিয়ে থাকেনি, গত 2 দিন ধরে হাসপাতালেই আছে। দুপুরে শুধু একবার যায়, গিয়ে ফ্রেশ হয়ে আসে। সামনে মেয়েটার এক্সাম, অথচ এত ঝড়ঝাপটায় পড়াই হচ্ছে না, ক্লাসও করতে পারছে না। প্রথমে বাবা অসুস্থ, এখন নিজের স্বামী। বিপদ আপদ কি বলে কয়ে আসে? ও হ্যাঁ, ভালো কিছু তো অবশ্যই হয়েছে। তৃপ্তিশানকে রিমান্ডে নেওয়া হয়েছে। যদিও সাগর বেঁচে ফিরতে পারলে সে নিজেই দেখে নিত ওই নর্দমার কীটকে, কিন্তু তার আগেই পরিবারের লোক তাকে পুলিশে ধরিয়ে দেয়। আর ঝুটঝামেলা কেউ চান না। তবে উষার মায়ের হিসাব নাহিদ ভুঁইয়া মিটাবেন বলে তুলে রেখেছেন, নয়তো সাগর নিজেও ওই কাপুরুষকে দেখত। কাপুরুষের মতো পিছপিটে আঘাত না করে সামনে এসে করত। নিজের মুরদ নেই বলে লোক ভাড়া করে আক্রমণ করেছে। অবশ্য তৃপ্তিশান নিজেও বুঝতে পারেনি তার ভাড়া করা লোক এত দ্রুত গুলি চালিয়ে বসবে। চারদিকের আবহাওয়া জানান দিচ্ছে গোধূলি লগ্নের। পশ্চিমাকাশে সূর্যটা একটু একটু করে হেলে পড়েছে। প্রিয়তা, তানহা এবেলায় হসপিটালে এলো। বান্ধবীর এমন পরিস্থিতিতে যতটা সম্ভব মানসিকভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছেন তারা। রোজই আসে হসপিটালে। ঘণ্টাখানেক থাকার পরে আরাফি পৌঁছে দেয় তাদের। আজকেও তাই হলো। ঘড়ির কাঁটায় যখন 7টা, আরাফ তখন তানহাদের বাসায় পৌঁছে দিতে বের হয়েছে। ওরা 3 জন পার্কিং লটে আসতেই গালিবও সেখানে উপস্থিত হয়। সেদিন ভাব দেখাতে গিয়ে মেয়েটার থেকে আর জানা হয়নি কি বলতে চেয়েছিল সে। উষা বলেছিল গুরুত্বপূর্ণ কিছু, আজকে না হয় জেনে নিবে। গালিব হালকা করে গলা ঝেড়ে শান্তস্বরে বলে, আরাফ, তুমি বরং তানহাকে পৌঁছে দিয়ে আসো, আমি প্রিয়তাকে পৌঁছে দিই। 2 জন একসাথে গেলে তোরা একটু সুযোগভাবে আলাদাভাবে সময় কাটানোর। এত ঝামেলায় তো আর 2 জনে একসাথে সময় কাটানো হচ্ছে না। প্রিয়তা আর তানহা অবিশ্বাস্য চোখে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। এই কি বলছে এই ছেলে? মতলব কি ব্যাটার? আরাফ নিজেও সন্দিগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে গালিবের দিকে। সন্দেহ নিয়ে বলে, বললেই হয় নিজের সময় কাটাতে চাও, আর মেন্টালি স্টেবল ও না আমরা এখন। ছি ছি আরাফ, এমনটা ভাবতে পারলি? এর জন্যই বলে মানুষের উপকার করতে নেই। ভাই হয়ে ভাইয়ের কষ্ট বুঝবো না? একটু সুযোগ করে দিতে চাইলাম আর তুই কি ভেবে বসলি? এমন ভাবিস আমাকে? না না, তুমি তো সুফিয়াই, আইলিয়া, মক্কার খেজুর, এমন ভাবতেই পারি না আমি। আচ্ছা দেখো, প্রিয়তা রাজি হলে আমার না করার মানে নেই। প্রিয়তা কি যাবে ভাইয়ের সাথে? যেতে চাও? তানহা প্রিয়তাকে চোখে কিছু একটা ইশারা করে বুঝালো। সেটা না বুঝলেও প্রিয়তা গালিবের সাথেই যেত। কেননা সেদিন রাগ দেখিয়ে চলে গেলেও ভিতরে তার শান্তি নেই। সত্যিটা জানা খুব দরকার। প্রিয়তা কিছুক্ষণ চুপ থেকে বলল, হ্যাঁ, সমস্যা নেই। তানহা তোরা চলে যা, আমি গালি ভাইয়ের সাথে আসি। ঠিক আছে, তাহলে আসো তোমরা। ভাইয়া আবার বেশি লেট করো না। ওরা খুবই কনজারভেটিভ ফ্যামিলির কিন্তু। হুম, তুই ভাবিস না, যা বেটা, জিলে আপনা জিন্দেগি। আরাফার তানহা চলে যেতেই গালিব প্রিয়তার দিকে তাকিয়ে সৌজন্যমূলক হাসি উপহার দিয়ে প্রিয়তার থেকে অনুমতি নিয়ে চলে যায় নিজের গাড়ি আনতে। গাড়ি নিয়ে আসতেই প্রিয়তাকে উঠে বসার আদেশ দেয়। আরাফার তানহা চলে যেতেই গালিব প্রিয়তার দিকে তাকিয়ে সৌজন্যমূলক হাসি উপহার দিয়ে প্রিয়তার থেকে অনুমতি নিয়ে চলে যায় নিজের গাড়ি আনতে। গাড়ি নিয়ে আসতেই প্রিয়তাকে উঠে বসার আদেশ দেয় গালিব। রাতের অন্ধকারকে ছাপিয়ে গালিবের গাড়িটা গন্তব্যের দিকে ছুটে যাচ্ছে। রাস্তাঘাট এখনও সজাগ। মানুষ পুরোদমে নিজেদের কার্যসিদ্ধি হাসিলের জন্য ছুটে বেড়াচ্ছে। প্রিয়তা গালিবের পাশের সিটেই চুপচাপ বসে আছে। উসখুস মনোভাব তার। ইচ্ছে করছে চটপট করে কিছু বলে দেই, কিন্তু নিজের মুখে কুলুপেটে বসে আছে সে। এখন কোনো বেহায়াপনা সে করবে না। আগে গালিব নিজে থেকে কিছু বলুক, তারপরেই সে মুখ খুলবে। ড্রাইভিং সিটে বসা গালিব আর চোখে প্রিয়তার ছটফটে অবস্থা অবলোকন করছে। মিটমিটিয়ে হাসছেও মেয়েটার ছটফটানি দেখে। অনেকটা সময় গড়ানোর পরেও যখন প্রিয়তা নিজে থেকে কিছু বলল না, গালিব হতাশ হলো।
বুক চিরে আসা দীর্ঘশ্বাসটা গোপন করে নিজেকে স্বাভাবিক করলো। প্রিয়তার অ্যাটেনশন পাওয়ার জন্য মৃদু গলা খাকারি দিল। কাজও হলো এতে করে। প্রিয়তার বাহির থেকে নিজের নজর গালিবের উপর স্থির করলো। গালিব আলতো চোখে চাইল একবার তার প্রিয়তার দিকে। সঙ্গে সঙ্গেই দুজনের দৃষ্টি একত্রিত হলো। প্রিয়তা গালিবের ওই শান্তদৃষ্টির মনোভাব বুঝতে পারল না। ওই চোখের ভাষা সে বুঝে না। গালিব নিজেকে ধাতস্থ করলো, কয়েকবার শুষ্ক ঢোকও গিলল। তারপর খুবই কোমল এবং নমনীয় স্বরে বলল, মাই টাইপ গার্ল। সেদিন কি যেন বলতে চাও বলেছিলাম, কি বলবে? ঝটপট বলে ফেলো, আমি শুনছি। চিরচেনা সম্বোধনে কেঁপে উঠল প্রিয়তা। অমন গাম্ভীর্যতাপূর্ণ শান্তস্বরে প্রিয়তার গায়ে কাটা দিয়ে উঠল তার। অচেনা এক অনুভূতি খেলে গেল দেহ মন হৃদয় জুড়ে। ইস, অনেকদিন পর লোকটার মুখে চিরচেনা সম্বোধন শুনতে পেল সে। প্রিয়তা বুঝতে পারল গালিব কি শুনতে চাচ্ছে, কিন্তু সে কিছুটা অভিমানী করেছে গালিবের সাথে। এমনিতেই মনে একজনকে নিয়ে এক আকাশ পরিমাণ অভিমান জমে আছে তার মধ্যে গালিব আবার সেই অভিমান বাড়িয়ে দিয়েছে কয়েক গুণে। প্রিয়তা বুঝেই কয়েক মুহূর্ত চুপ রইল। অবুঝের মতো নাকমুখ কুঁচকে কপালে ভাঁজ ফেলে বলল, কোন দিন আর কি কথা আমি আসলে বুঝতে পারছি না। গালিব গাড়ির স্পিড আগেই কমিয়ে দিয়েছিল। প্রিয়তার মুখে এমন কথা শুনে সে হতভম্ব হয়ে গেল। মেয়েটা এভাবে পল্টি নিল, আর এই মেয়ে যে চিজ তার আগেই বোঝা উচিত ছিল। সে হতাশ শ্বাস ফেলে নিজেকে নিয়ন্ত্রণ করলো। প্রিয়তার দিকে কঠোর দৃষ্টি নিক্ষেপ করে গমগমে স্বরে বলল, দেখো, এই মুহূর্তে ভাব দেখিও না। আমি উষার থেকে জেনেছি যে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা তুমি জানতে চাও আমার থেকে, বা বলতে চাও। এখন সুযোগ দিচ্ছি, বাট আই সোয়ার, যদি আমার মেয়ে লিগু হার্ট করে ফেলো, দ্বিতীয়বার কিন্তু আমি সেই সুযোগ কখনোই দেব না। অ্যান্ড নাও ডিসিশন ইজ ইয়োর্স। প্রিয়তা কিছুটা মিইয়ে গেল গালিবের এমন শক্তপোক্ত কথায়। পেটের ভিতর গুড়গুড়ো করছে কথাগুলো না জানতে পেরে। এসবের মধ্যে প্রিয়তা কিছুটা অপমানিত বোধ করল গালিবের এহেন আচরণে। গালিব এখনও তাকিয়ে আছে প্রিয়তার থমথমে মুখশ্রীতে। গালিবকে এভাবে তাকিয়ে থাকতে দেখে প্রিয়তা দুশ্চিন্তায় পড়ে গেল। আমতা আমতা করে বলল, সামনে তাকান প্লিজ, নয়তো যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হতে পারে। আমার নিজের উপরে বিশ্বাস এবং কন্ট্রোল দুটাই আছে। প্রিয়তার থমথমে মুখশ্রী আরও থমথমে হয়ে যায়। এমন একটা কথার বিপরীতে যে এমন অ্যান্সার করবে তা সে মোটেও আশা করেনি। না মানে আমার আনইজি ফিল হচ্ছে। তো এনিওয়ে বলবে নাকি? প্রিয়তা কিছুক্ষণ চুপ রইল গালিবের এমন ভাবলেশীন জবাবে। সাত পাঁচ না ভেবে নিজের জিভ দিয়ে শুষ্ক ঠোঁটজোড়া ভিজিয়ে নেয়। সময় নিয়ে বলে, আপনি সেদিন শপিং মলে। গালিব ভ্রুকুচকে তাকায় প্রিয়তার দিকে। সুযোগ বুঝে ফাঁকা আর জনমানবহীন জায়গা থেকে গাড়ি থামায়। এ কি, আপনি গাড়ি থামালেন কেন? দেখো, এই মুহূর্তে আমি আমার সম্পূর্ণ কনসার্ন তোমার দিকে দিতে যাচ্ছি। ভয় পাবে না, আমি বাঘ বা ভাল্লুক নই। রিল্যাক্স, ধীরে ধীরে বলো, বিনা সংকোচে বলো, আমি শুনছি। প্রিয়তা গালিবের কথায় ভরসা পেল। অজানা কারণেই কোনো ভয়ভীতি কাজ করল না তার। আচ্ছা, সেদিন যে আপনি আমাকে বললেন আমাকে দেখতে দেবদাস লাগছে, সাথে সাথে এও বললেন দেবদাসের চন্দ্রবুখের মতো লাগছে, এটা কেন বলেছিলেন? গালিব সিটে হেলান দিয়ে প্রিয়তার দিকে ঘুরে কিছুটা বাঁকা হয়ে বসা। খুব মনোযোগ দিয়েই শুনছে সে। প্রিয়তা নিজেও অস্বস্তিতে ভুগছে ওর এমন চাহনি আর আচরণে। সে কপাল কুঁচকে গম্ভীর স্বরে বলল, মানে কি? তোমাকে দেখতেও অমন উদাস লাগছিল, তাই বলছিলাম। তুমি যে মাইন্ড করবে তা তো জানতাম না। আর মিস, তুমি নিজেও কিন্তু আমাকে অনেক উল্টাপাল্টা কথা শুনিয়েছো। আই এম সরি, আই এম রিয়েলি সরি। প্রিয়তার এমন অনুশোচনা দেখে কিছুটা অবাকই হয় গালিব। অগ্নিরূপে যাকে সবসময় দেখে সে এমন মিইয়ে গেল কি করে? গালিবের ভাবনার মাঝেই প্রিয়তা ফের বলে, আপনি সত্যিই এর জন্য ওই কথাটা বলেছিলেন? এর পেছনে কি আর কোনো রিজন নেই? গালিবের কপালের ভাঁজ আরও গাঢ় ও স্পষ্ট হয়। দৃষ্টি তীক্ষ্ণতার। সে ঠিক বুঝতে পারছে নিশ্চয়ই কোনো ঘাবলা আছে এর মাঝে। আর কি রিজন থাকবে? তুমি এক্স্যাক্ট কি শুনতে চাচ্ছ বলো তো? প্রিয়তা আর কোনো ন্যাকামি করল না। এই অনলে আর কয়দিন পূর্বে সে। যদি গালিব সত্যিই স্বচ্ছ হয় তাহলে তো ভালোই, আর না হলেও সমস্যা নেই। মনের খসখসানি তো দূর হবে। সেই ভাবনা থেকেই প্রিয়তা বলে, দেখুন, আমি একজন ওয়ান সাইডেড লাভার, তার নাম স্বচ্ছ। কিছু কারণবশত তাকে আমি দেবদাস রাখতাম এবং ভাগ্যের ফেরে নিজেকে চন্দ্রমুখীর মতো রোল পেতে হয়েছে।
তাই এইসব নিয়ে দুজনের মধ্যে অনেক ঝামেলা চলতো। আর যেহেতু আমাদের পরিচয়টা অনলাইন ভিত্তিক ছিল, আবার প্রায় 4 বছরের পরিচয়, আর আমি তাকে দেখিনি। দেখা বলতে বার কয়েক ছবি দেখেছি মেসেঞ্জারে, কিন্তু আমি শিওর না এটাই সে। আরও নিজেও আমাকে দেখেনি। প্রিয়তা এক নাগারে কথাগুলো শেষ করে চাইল গালিবের চোখের দিকে। প্রিয়তা অনুভব করলো গালিবের দৃষ্টি আগের মতো আর শান্ত নেই, আহ্লাদ নেই, কেমন কঠোর হয়ে গেল। মুখশ্রী জুড়ে নারাজি বিদ্যমান। গালিব ভাবলেশীনভাবে তাকিয়ে তার বুকের বাপাসটা মুচড়ে উঠল কি, হয়তো তার প্রাণনিসারীর মনে অন্য কারো বসবাস, এটা সে মেনে নিবে কি করে? উষার দিকে নজর রাখতে রাখতে কখন যে এই মেয়েটার প্রতি তার মন বসে গেছে সেটা তো সে নিজেও টের পায়নি। মনটা রীতিমতো জ্বলছে তার। দীর্ঘ 2.5 বছর যাবৎ এই দাবানলে জ্বলছে সে। তবে তার থেকেও তো বেশি কষ্ট পাচ্ছে এই মেয়েটা। সে কঠোর মুখশ্রী নিয়েই বলল, ডোন্ট মাইন্ড প্রিয়, তুমি কি কোনোভাবে আমাকে স্বচ্ছ ভেবেছিলে? আই এম এক্সট্রিমলি সরি, বাট আমি তোমার স্বচ্ছ নই, অ্যান্ড আই ওয়ান্ট টু নো অ্যাবাউট হিম। আমি কি তোমার থেকে তোমাদের ব্যাপারে সব কিছু জানতে পারি? অমন আদুরে আবদার রিজেক্ট করতে ইচ্ছে করলো না প্রিয়তার। সে ধীরে সুস্থে শুরু থেকে সব কিছু খুলে বলল। প্রেয়সীর ছলছল নেত্র তার বুকটা পুড়িয়ে দিচ্ছে, তবুও সে ধৈর্য ধরে শুনল সবটা। প্রায় মিনিট 5 মধ্যে পুরো গাড়ি জুড়ে নিস্তব্ধতা বিরাজমান। গালিব নিজেকে ধাতস্থ করে বলল, দেখো, ভালোবাসাটা একটা পবিত্র অনুভূতি। তবে এই পবিত্র অনুভূতি নিয়ে তোমার মনে কখনো একরাশ ঘৃণা জন্ম নিবে, তো কখনো একরাশ মুগ্ধতা জন্ম নিবে। ডিপেন্ড অন ইউর চয়েস। তুমি যদি ভুল কাউকে ভালোবাসো তাহলে তো ভুগতে হবেই। নাইদ আঙ্কেলকে দেখলে না? একটা ভুল সিদ্ধান্তের জন্য পুরো পরিবার সাফার করছে। আর আমি বলবো তোমার এই অনুভূতিটা ভালোবাসা না, মায়া। জাস্ট তুমি একটা মানুষের সাথে কথা বলছো, তোমার কাছে আদার্স কোনো চয়েস ছিল না, আর সেই সুযোগটাই ব্লাডি বিচ নিয়েছে। আমি আসলে বুঝি না তোমরা মেয়েরা এত মাথা মোটা কেন। হোয়াই? যেখানে তুমি জানো সে এমন, সেখানে কিভাবে তার মায়ের জড়ালে? মাথায় এটা কিভাবে ঢুকলো যে 2 দিনের পরিচয়ে সে নিজেকে সূত্রে নিয়েছে? কথাটা শেষ করেই থামে গালিব। প্রিয়তাও তার দিকে তাকিয়ে। সে একটা তপ্ত নিঃশ্বাস ফেলে আবার বলে, তোমার দিক থেকে অনুভূতিটা ছিল একদম স্বচ্ছ। একটা মানুষ তার প্রিয় মানুষকে কতটা চাইলে সে প্রতিটা মোনাজাতে তাকে রাখে, আল্লাহর কাছে ভিক্ষা চায়। আই জাস্ট ইমপ্রেসড। তুমি কোনো ভুল করনি। শুধু একটাবার নিজের বুদ্ধি কাটিয়ে ভাবো, যে মানুষটাকে তুমি মন প্রাণ দিয়ে চাইলে, আল্লাহর কাছে নফল ইবাদত করে শুরু তাকে তাহাজ্জুদ পর্যন্ত যার নামে দোয়া করে গেলে, তাকে আল্লাহ তোমার জীবনে কবুল করেনি। কতটা হৃদয় বিদারক সেটা। যেখানে বলা হয়েছে ধনুকের তীর মিস হলেও তাহাজ্জুদের নামাজের দোয়া মিস হয় না, সেখানে তোমার এতদিনের যাতনা। কিন্তু দেখো, যাকে এত চেয়েও তুমি পেলে না, সেই মানুষটা কি আদৌ তোমার জন্য কল্যাণ করছিল? দেখো, আমরা যখন আল্লাহর কাছে কিছু চাই তখন মনে হয় এই জিনিসটাই আমার জন্য বেস্ট, এটা না পেলে আমি মরে যাব, এটাই আমার জন্য উত্তম। আমরা ভুলে বসি যে উপরে একজন আছেন যিনি সব দেখেন, শোনেন এবং নির্ধারণ করেন। আমাদের ভাবনাটা হয়তো ভুল। যখন সেই জিনিসটা এত চেয়েও পাই না, তখন আমাদের রবের প্রতি অসন্তুষ্টি সৃষ্টি হয়, রাগ জন্মে। কি অদ্ভুত! রবের 2 কাঠে উপরে চলতে চাই, একবার ভাবি না ওই উত্তম পরিকল্পনাকারী হয়তো জানেন আমি যেটাকে আমার জন্য মঙ্গলজনক ভাবছি সেটা হয়তো আমার জন্য বিপজ্জনক। শুকরিয়া আদায় করো। ওই ব্যক্তির মধ্যে তোমার জন্য যদি কোনো মঙ্গল থাকতো তাহলে সে আপনা আপনি তোমার রিজিকে চলে আসতো, এত পরিশ্রম করা লাগতো না। ওই ব্যক্তির মধ্যে মঙ্গল নেই বলেই আল্লাহ তাকে তোমার জীবন থেকে সরিয়ে নিয়েছেন। মানো তো যে আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। তিনি যা করেন বান্দার মঙ্গলের জন্যই করেন। আর ভেবো না তোমার এত এত দোয়া বিফলে গেছে। দোয়া কোনোদিন বিফলে যায় না। একমাত্র দোয়াই মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে। এই দোয়াগুলো আগামীতে তোমার রহমত হবে। প্রিয়তা খুব মন দিয়ে শুনছে গালিবের প্রতিটা কথা। সত্যিই কি চমৎকার ভাবনা। সে তো এমন করে কখনো ভাবেনি। যদি সত্যি সে তার জন্য কল্যাণকর হতো, তাহলে এত চাওয়ার পরে অবশ্যই আল্লাহ তাআলা তাকে তার জন্য ভাগ্যে কবুল করে নিত। এর মাঝেই গালিব ফের বলে, আজকে যদি তুমি ওকে পেয়ে যেতে, এতে করে কি হতো? নাহিদ আঙ্কেলকে দেখেছ তো? আল্লাহ না করুক, যাকে এত চেয়েও যার মনে তোমার জন্য এক ফোঁটা মায়া জন্ম নেয়নি,
সে শুধু নিজের স্বার্থের জন্যই বিয়ে করলো। এতে করে কি হতো? পরিণতি ভয়ঙ্করই হতো। আমাদের চোখের সামনে সবচেয়ে বড় উদাহরণ নাহিদ আঙ্কেল। আর শুনো, ভালোবাসা ভুল নয়। আমি বলবো না তাকে ভুলে যাও, শুধু নিজেকে আরেকবার সুযোগ দাও। তোমার অনুভূতি সত্য। তুমি যদি তাকে ভুলতে না চাও, ভুলো না, তার জায়গায় তাকেই রাখো। দ্বিতীয় কাউকে সুযোগ দাও, কাউকে ভালোবাসায় নিজেকে সিক্ত করার সুযোগ দাও, আর সেটা অবশ্যই হালালভাবে। এসব প্রেম ভালোবাসা হারাম, হারামে আরাম নেই। বরং তুমি যা করছো সেটা পাপ। যেখানে থেকে চেয়েছো এটা এক ধরনের জিনাই। জিনা না করেও জিনার শাস্তি পেতে হবে তোমাকে। অনেক বলে ফেললাম, আর কিছু বলতে চাইছি না। আমি বিশ্বাস করি তুমি একটা বুদ্ধিমতী মেয়ে। প্রিয়তা মুগ্ধ হয়ে শুনল গালিবের কথা। প্রত্যেকটা কথায় যুক্তি আছে এবং বাস্তবতা। প্রিয়তার মনে হলো তার বুকের উপর থেকে ভারী কিছু একটা নাই হয়ে গেল। কেমন হালকা হালকা লাগছে তার। আচমকাই গালিবের সঙ্গ তার ভালো লাগছে। গালিবার ডানে বামে তাকালো না, প্রিয়তার দিকেও তাকালো না। অভিমান জমেছে, এক আকাশ পরিমাণ অভিমান। এই অভিমান মিটবে না আদৌ। যাকে সে মন প্রাণ দিয়ে চায়, সে কি না অন্য কাউকে ভালোবাসে, অন্য কাউকে চায়? এই ব্যথা সে কেমন করে সইবে? সে তো ভেবেছিল ইন্টারটা শেষ হলেই বাড়িতে বিয়ের প্রস্তাব দিবে। আর সে জানে তাকে ফিরিয়ে দেওয়ার মতো কোনো খারাপ গুণ তার মধ্যে নেই। গালিবের বাবা মাও প্রিয়তাকে বেশ পছন্দ করেন, জানেন ওনারা ছেলের মনের কথা। রাত তখন 3:30টার কাছাকাছি। 3 দিন প্রায় হয়েই গেল সাগরের এখনও জ্ঞান ফিরেনি। ডক্টর জানিয়েছে গুলি লাগায় এতটাও সমস্যা হয়নি, শুধু রক্তক্ষরণ হয়েছে প্রচুর পরিমাণে। আর রক্তও ডোনেট করা হয়েছে। পূর্বে মাথায় আঘাত থাকার দরুন এবারের আঘাতটা বিপাকে ফেলতে পারে। মস্তিষ্কে এখনও রক্ত জমাট বাঁধেনি, তবে বাঁধতে কতক্ষণ। হসপিটালে বর্তমানে নেহাল, গালিব, আরাফ, রাফিদ আর উষা আছে। লিপি বেগম এতদিন হসপিটালেই ছিলেন। ছেলের আহাজারিতে তিনি অসুস্থ হয়ে গেছে, তাই সিজান ভুঁইয়া তাকে নিয়ে বাসায় ফিরেছে সন্ধ্যায়। নাবিল ভুঁইয়া রাত 1টার দিকে বাসায় ফিরেছে মারিয়া জামানকে সঙ্গে নিয়ে। বাসায় সেফটির জন্য সাদাবকে পাঠানো হয়েছে। বেচারা এতদিন হসপিটালে ছিল। একটা ভিআইপি স্যুট ওনারা বুক করেছেন। পাশাপাশি আরও একটা কেবিন নিয়েছে, যেহেতু পরিবারের সবাই এখানেই ঘাপটি মেরেছে। উষা একা ঘুমাতে পারে না, তাই জেগেই আছে। আবার হসপিটাল, যদিও পাশের বেডে আরাফ শুয়েছে, তবুও ভয় কমছে না। আরাফও ঘুমায়নি। আর এত দুশ্চিন্তায় কি ঘুম হয়? ঘড়িতে তখন 3:51। নেহাল কোর্ট থেকে দৌড়ে আসে। দরজায় ক্রমাগত করাঘাত আর হাঁক দিচ্ছে। অস্থিরতা বিদ্যমান তার গলার স্বরে। উষা আরাফ দুজনেই হুড়মুড়িয়ে ওঠে। অজানা ভয় আতঙ্কে চোখ মুখ অন্ধকার হয়ে আসছে। দরজা খুলতেই কোনো মতে হাঁপাতে হাঁপাতে বলে, সাগরের জ্ঞান ফিরেছে, এইমাত্র জ্ঞান ফিরল। একটা নার্স এসে খবর দিয়ে গেল, এখন ভিতরে ডক্টর আছে, চেক আপ করছেন, শীঘ্রই কেবিনে শিফট করবে বলেছে। দ্রুত চল। উশি, তুইও চল। আরাফ উষা দুজনেই একসাথে আলহামদুলিল্লাহ বলে ওঠে। উষা জানায়, তারপর তোমরা যাও, আমার ওজু আছে, আমি যা শুক্রিয়া নামাজটা আদায় করেই আসছি। খুশিতে তার চোখে জল। আরাফ, নেহাল তাদের নিজেদের চোখও ভেজা। ভুইয়া বাড়িতে সাগরের জ্ঞান ফেরার কথা জানানো হয়েছে। সকালেই সবাই রওনা দিয়েছে হসপিটালের উদ্দেশ্যে। উষা, নেহাল, গালিব, আরাফ, রাফিদ আইসিইউর বাইরে পায়চারি করছে। ডক্টর বেরোলেই সাগরের অবস্থা জানা যাবে। মিনিট পেরোতেই ডক্টর বেরিয়ে আসে। তিনি হাসি মুখে জানান, আলহামদুলিল্লাহ, রোগীর জ্ঞান ফিরেছে। সত্যি এটাই আমাদের অনেক বড় একটা অর্জন। আর আল্লাহর রহমত ছিল বলে উনি বিপদমুক্ত। তবে মাথায় যেহেতু জখম ছিল, আমরা তাকে আরও কিছুদিন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করব। এই ধরনের চোটে সাধারণত মস্তিষ্ক ফোলাভাব বা ব্লিডিং দেরিতে ধরা পড়ে, তাই আমরা আরও 4 থেকে 6 দিন পর্যবেক্ষণে রাখব। আর রোগীর শরীর এখনও দুর্বল, রোগী এখন স্টেবল, তবে সম্পূর্ণ সেরে উঠতে সময় লাগবে অনেক। ডাক্তারের কথা শুনে সকলেই শুকরিয়া আদায় করে। এখনও কাউকে ভিতরে যেতে দিচ্ছে না, কেবিনে শীঘ্রই দিবে জানায়। ঘড়ির কাঁটায় সকাল 7টা। সাগর বেডে চুপচাপ শুয়ে আছে। তার এসব বিরক্ত লাগছে। এখনও পরিবারের কারো সাথেই তার দেখা হলো না। ওই সুশ্রী মুখখানাও দেখা হলো না। করিডোরে সাগরের সব আপনজন উপস্থিত। ছেলের সাথে দেখা করার আক্ষেপ নিয়ে বসে আছেন তারা।
এই মুহূর্তে যেসব ডাক্তারগণ সাগরের সার্জারি করিয়েছিলেন ওনারা আসেন। সিজান ভুঁইয়া আর লিপি বেগমকে সান্ত্বনা দিয়ে প্রবেশ করেন ভিতরে।